আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আমাদের আজকের রসায়ন হাজারি স্যারের এবং আরও যে স্যাররা আছেন তাদের বইয়ের পেছনের কোশ্চেনগুলো সলভের ক্লাসে স্বাগতম। আমরা তোমাদের বইয়ের পেছনের কোশ্চেন সলভ করাচ্ছি, এটার একটা বিরাট বড় কারণ আছে। বিরাট বড় কারণ হচ্ছে এবারই মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের বইয়ের পেছন থেকে 17টা কোশ্চেন আসছে। 25-এ যদি 17টা আসে 100-তে কত পার্সেন্টেজ বের করো দেখি। ঐকিক নিয়মের অঙ্ক পারো কিনা বাচ্চারা? 25-এ যদি 17টা আসে তাহলে 100-তে কত পার্সেন্টেজ হিসেবে কিন্তু 70%-এরও বেশি। পার্সেন্টেজ হিসেবে অনেকটাই আমাদের 70%-এরও বেশি কোশ্চেন কমন পড়ে গেছে এখান থেকে। তাহলে তোমার কি করার দায়িত্ব? তোমার করার দায়িত্ব হচ্ছে কোশ্চেনগুলো সলভ করা, কিন্তু তোমরা কোশ্চেন সলভ করো না, তাই আমি দায়িত্ব নিয়ে কোশ্চেন সলভ করা দিতে আসছি। তাই আমি দায়িত্ব নিয়ে কোশ্চেন সলভ করাচ্ছি। আমার মাঝে মাঝে আফসোস হয় 2022 ব্যাচকে আমি মনে হয় 2021 ব্যাচকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো সলভ করাইছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের বইয়ের পেছনে কোশ্চেনগুলো আমি সলভ করাতে পারি নাই। যদি সলভ করাইতাম তাহলে হয়তো বা মেডিকেল আর্ট ড্রিম গ্রুপ থেকে আরও 100 স্টুডেন্ট বেশি চান্স পাইতো। আমার কাছে মনে হয় তাহলে আরও 100 জন স্টুডেন্ট বেশি চান্স পাইতো, কারণ কেমিস্ট্রিতেই ধরা খাইছে। আর জেনারেল নলেজের কথা যদি বলতে যাই, এবার জেনারেল নলেজ কঠিন হয়েছে। এবার এমন কিছু জেনারেল নলেজ আসছে যেটা আকাশ থেকে উঠে আনছে এরকম মনে হয়েছে। তারপরও মেডিকেল আর্ট ড্রিমের স্টুডেন্টরা 8টা জেনারেল নলেজ কমন পাইছে, এটা অনেক বড় কথা। আমি যদিও জোর দিয়ে বলছিলাম 10টা কমন পড়বে, কিন্তু এরকম পরিস্থিতির কথা কেউ জানে না, তাই না? আমরা জানতাম না। তবে এর আগের বছর 2019-20 এটা তো গেল 2021-22, তাই না? 2021 আমাদের 10/10 কমন ছিল জেনারেল নলেজ থেকে, এবং আমাদের ইংরেজি ক্লাস থেকে অনেক স্টুডেন্ট অনেক কোশ্চেন কমন পাইছে। কোশ্চেন ব্যাংক সলভ থেকে অনেকে অনেক হেল্প পাইছে। তোমরা যদি কোশ্চেন ব্যাংক সলভ প্রোগ্রামগুলো দেখতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলের উপরে দেওয়া আছে, ক্যাপশনেও দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিবা। সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো, ক্লাসে শেয়ার করো। সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো, ক্লাসে শেয়ার করো। আর আমাদের প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই এখানে প্রেজেন্ট থাকবা। প্রি মেডিকেল ব্যাচে এই চ্যাপ্টারটা আমাদের অর্ধেক শেষ প্রায়। প্রি মেডিকেল ব্যাচে আমাদের এই চ্যাপ্টারটা প্রায় অর্ধেক শেষ, অর্ধেকের বেশি মনে হয় শেষ। তারা অনেক অ্যান্সার দিতে পারবা, তাই আমি আশা করবো তোমরা সবাই জয়েন করো, সবাই ক্লাসে জয়েন করো। মমি বলতেছে আমি তো 9টা পাইছি তোমার থেকে। আচ্ছা মমি, তুমি তো তোমার সাথে দেখা করতে হবে, তোমাকে টিটও দেওয়া লাগবে, ক্যাম্পাসের জুনিয়র বলে কথা। তবে তুমি কিন্তু আমার র্যাক খাও নাই। আমার র্যাক খাইলে বুঝতে আফসান আপু হাসিও দিতে পারে, আবার কিন্তু র্যাগও দিতে পারে। র্যাক দিব না, যদিও এখন ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এস ব্লক মৌলের সংখ্যা কত? এটা কে না জানে? ফালতু একটা কোশ্চেন না একদম। এস ব্লক মৌলের সংখ্যা কত? কিন্তু এটাই পরীক্ষার হলে আসলে তখন মনে হবে 14 না 17, মনে হয় 30, আল্লাহ না 40 মনে হয়, তারপর 40 দিয়ে চলে আসবা। পরীক্ষার হল হচ্ছে এরকম একটা জিনিস। কত হবে? দ্রুত অ্যান্সার দাও সবাই। কত হবে? দ্রুত অ্যান্সার দিতে হবে সবার, তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে। কত হবে আমাদের এস ব্লক মৌলের সংখ্যা কত? এস ব্লক মৌলের সংখ্যা 14টা। এস ব্লক মৌলের সংখ্যা কত দেখি? সবাই পারো, কমেন্ট করতে থাকো। এস ব্লক মৌলের সংখ্যা কত? 14টা। এস ব্লক মৌলের সংখ্যা আর 14টা। এখানে উত্তরে কি লিখছে? ভুলে 17 লিখছে। দেখো আমাদের যে টাইপ করছে, টাইপারকে এখন একটা মাথায় বাড়ি দিয়ে দিলাম। টাইপারের মাথায় কি করলাম? বাড়ি দিয়ে দিলাম। টাইপ করছে, অনেক দ্রুত টাইপ করছে, কিছু বলার নাই। আহমেদ ভাই আছেন কিনা জানি না, কিছু বলার নাই। 17 কেন হয়েছে? এটা 14 হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে পি ব্লক মৌলের সংখ্যা কত? পি ব্লক মৌলের সংখ্যা 14টা। তো এস ব্লক মৌলের সংখ্যা। ক্লাসে শেয়ার করতে হবে, কিন্তু শেয়ার করতে ভুলে যাওয়া যাবে না। ফ্রেন্ডদেরকে ইচ্ছা মতো মেনশন করতে হবে। আর আমরা কোশ্চেন সলভ যতটুকু হয় ততটুকুর পিডিএফ প্রতিদিন দিয়ে দেবো। টেনশনও করো না যে খাতায় লেখা লিখবে তাড়াতাড়ি পাগলের মতো। ঠান্ডা মাথায় অ্যান্সার দাও সবাই, ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। আচ্ছা হ্যাঁ, বলতেছে আপু র্যাক দেয়? হ্যাঁ র্যাক দেওয়া হয়, আগে দেওয়া হয়তো সলিমুল্লাহ, এখন র্যাক মনে বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ করছিলাম মাঝখানে, পরে না পেরে আবার কয়েকটি স্টুডেন্টকে আমি র্যাক দিছিলাম, মনে আছে। এখন আর দেই না, এখন তো বড় হয়ে গেছে আমরা, আমাদের সময়ই নাই। পি ব্লক মৌলের সংখ্যা কত? পি ব্লক মৌলের সংখ্যা 36টা। পি ব্লক মৌলের সংখ্যা কত? পি ব্লক মৌলের সংখ্যা 36টা। আমি বলি আমার কি অবস্থা হয়েছিল ফার্স্ট ইয়ারে। আমি ফার্স্ট ইয়ারে আমাকে দেখতে একটু বড় বড় লাগতো, মানে সিনিয়র লাগতো। তো আমি তেমন একটা সালাম দিতাম না কাউকে। পরে আমাকে রুম থেকে টেনে নিয়ে গেছিল আপুরা, নিয়ে যায় বলে ওরে টাইনা বের কর রুম থেকে। পরে টাইনা বের করে আমাকে বলছে নিজের কি সিনিয়র ভাবস। তারপরে এমন হয়েছিল আমার অবস্থা, আমি সালাম দিতে দিতে রিসালাম আমাকে বলতাম আসসালামু আলাইকুম মামা যাবেন। এখানে যেখানে যাইতাম মানে যা হইতো আমি খালি সালামই দিতাম। এমন র্যাক খাইছিলাম, বুঝছো, এমন র্যাক খাইছিলাম। তাই তবে আমাদের পরের বছর থেকে আমরা অফ করছিলাম মোটামুটি র্যাক। যাই হোক, এখন কি হয়েছে, আপু কোন ইউনিভার্সিটি স্টাডি করেন? ইউনিভার্সিটি জীবনে আর পড়া হইল না এখনো, বুঝছো। ইউনিভার্সিটি পড়বো, কলেজ দিয়েই লাইফ শেষ, মেডিকেল কলেজ দিয়েই লাইফ শেষ হয়ে গেছে। 36টা। আচ্ছা তারপরে কোশ্চেনে চলে যাব। ডি ব্লক মৌলের সংখ্যা কত? ডি ব্লক মৌলের সংখ্যা দেখো, এস হচ্ছে 14, পি হচ্ছে 36 আর ডি হচ্ছে 41। ডি কত সবাই কমেন্ট করো, ডি কত? 41টা। এগুলো পারো। ডি ব্লক মৌলের সংখ্যা কত সবাই একটু আমাকে জানা দাও। ডি ব্লক মৌলের সংখ্যা কত? 41টা। আচ্ছা
কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে, তোমাকে একটু বেসিক ক্লিয়ার করি, যোজ্যতা স্তর বলতে কোন স্তর বলে বলো তো? যোজ্যতা স্তর বলতে শেষ কক্ষপথ। যোজ্যতা স্তর বলতে কোন কক্ষপথ বলো তো? যোজ্যতা স্তর বলতে শেষ কক্ষপথ। শেষ কক্ষপথে যদি NH2NP5 ইলেকট্রন বিন্যাস থাকে, NH2NP5 ইলেকট্রন বিন্যাস থাকে, তাহলে সেটা কোন কক্ষপথ বলো দ্রুত? NH2NP5 ইলেকট্রন বিন্যাস থাকলে সেটা কোন কক্ষপথ? NH2NP5 যদি থাকে তাহলে তোমার হচ্ছে এটা কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে আছে, এগুলো একটু বের করতে হবে আমাদের। কত পর্যায় সারণীর গ্রুপ হচ্ছে তোমার 17 এ। কত হবে বলো তো? 17 এ। 17 নম্বর গ্রুপকে কি বলা হয় জানো? 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন, ঠিক আছে? হ্যালোজেন কিন্তু ফোন ধরে ধরে হ্যালো জান এরকম করে না কিন্তু। এই হ্যালোজেন হচ্ছে তোমার সামুদ্রিক লবণ উৎপন্নকারী, সামুদ্রিক লবণ উৎপন্নকারী। হ্যালোজেনরা কি বলো তো? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা হচ্ছে হ্যালোজেন, নট হ্যালোজান। এরা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্ন করে এবং এরা তীব্র জারক হিসেবে কাজ করে। দেখো কি হিসেবে কাজ করে? তীব্র জারক হিসেবে কাজ করে। জারকরা ইলেকট্রন গ্রহণ করে না দান করে? অবশ্যই তীব্র জারক, জান সবসময় নেয়, বুঝছো? তীব্র জারক ইলেকট্রন গ্রহণ করে, কেনই বা করবে না? তার মাত্র একটা ইলেকট্রনের ঘাটতি, সে ধনী হয়ে যাইতেছে, নিষ্ক্রিয় গ্যাসের মতো অবস্থা হইতেছে। এখন যেমনে পারে সে ইলেকট্রন টাইনা আনবে। কি কালকেও কিন্তু কোশ্চেন সলভ হবে, বুঝছো? কোশ্চেন সলভ প্রোগ্রামটা ভালোই লাগে তোমাদের, তাই না? কোশ্চেন সলভ করবো ধুমায়া চিল্লায়া, সবাই শেয়ার করো। ইচ্ছা মতো কোশ্চেন সলভ করবো মেডিকেল আর ড্রিম থেকে, ইচ্ছা মতো 22 বেস মেডিকেলের চান্স পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আজান হচ্ছে, তোমরা বলো একটু কি হবে? তীব্র জারক হিসেবে কাজ করে এবং তাদের ইলেকট্রন আসক্তি অনেক বেশি। আমরা জারকের ক্রম যদি বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, জারকের ক্রম হচ্ছে এরকম। আর যদি বলি ইলেকট্রন আসক্তির ক্রম কি, তাহলে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? তাহলে আমাদের ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কে আগে আছে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিন আগে আছে, -347 এরকম কিছু একটা। ক্লোরিন আগে আছে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। এখন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ক্লোরিন কেন আগে আছে ফ্লোরিনের চাইতে? কারণ ক্লোরিনের আকার বড়। ক্লোরিনের কি বড় বলো তো? ক্লোরিনের আকার বড়। দেখো তো বেসিক ক্লিয়ার হয়েছে কিনা? এগুলো হচ্ছে বেসিক মানে মূল ভিত্তি, তোমার যে জিনিসটা জানা লাগবে, বুঝছো? দেখো তো ব্যাপারটা ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাইতে হবে। ইলেকট্রন আসক্তির ক্রম কত, জারকের ক্রম কত? ইলেকট্রন আসক্তির ক্রম কত, জারকের ক্রম কত? কমেন্ট করে জানাইতে হবে। এবং অবশ্যই 22 ব্যাচের স্টুডেন্টরা নিজেদের ফ্রেন্ডদের মেনশন দাও। অবশ্যই 22 ব্যাচের স্টুডেন্টরা নিজেদের ফ্রেন্ডদের মেনশন দাও, ঠিক আছে? তাহলে এখানে যা যা দরকার আমি কিন্তু জানাই দিচ্ছি। এই কথাগুলো তুমি লিখে নিতে পারো, এবার আমরা তারপরের কোশ্চেনে চলে যাব। আমাদের ইট্রিয়াম, তাই না? এটা 39 ইট্রিয়াম মৌলটি পর্যায় সারণীতে অবস্থান কত? তুমি 39কে 1s2 2s2 এরকম করে ইলেকট্রন বিন্যাস করলা। জাস্ট আমি তোমাকে সিস্টেমটা শিখাই দিলাম। এটা হচ্ছে পর্যায় সারণীর 5 নম্বর পর্যায়ের গ্রুপ 3 নাম্বার। পর্যায় সারণীর 5 নম্বর পর্যায়ের গ্রুপ 3 নাম্বার। শেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা কাউন্ট করবা, মোট ইলেকট্রন সংখ্যা দেখবা কত, এবং সামনে প্রধান কক্ষপথ যেটা সেটা কাউন্ট করবা। প্রধান কক্ষপথ হচ্ছে পর্যায়, আর আমাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যোগ করলে যেটা হবে সেটা গ্রুপ। এই সিস্টেমটা আমরা জানি না জানলে বাসায় একবার প্র্যাকটিস করে নিব। তাহলে অ্যান্সারটা কত হয় জানাই দাও, ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো। কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? দেখো তো এখানে কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক। আমাদের কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেনে কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক একটু কমেন্ট করে আমাকে জানাইতে হবে। কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক? জিঙ্কের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি আমরা, আর্গন এবং তারপরে 3d10 জিঙ্ক 2+। আমরা একটু জানি সকল ডি ব্লকভুক্ত মৌলই অবস্থান্তর নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লকভুক্ত মৌল। এই কথাটা আমরা জানি না। আমাদের তোমার হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট যেগুলা সেগুলো হচ্ছে ডি ব্লকভুক্ত হলে ভালো করে। আমি সবসময় বলি সকল স্টুডেন্টই ভালো মানুষ নয়, কিন্তু যারা মানুষ তারা সবাই একসময় স্টুডেন্ট ছিল, তাই না? ওরকম কথা। তার মানে অবস্থান্তর হওয়ার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য তোমার যোগ্যতা অর্জন করা লাগবে। ভালো মানুষ হওয়ার জন্য কি করা লাগবে? যোগ্যতা অর্জন করা লাগবে। ওই রকমই অবস্থান্তর হওয়ার জন্য একটা যোগ্যতা আছে। একটা সুস্থিত আয়নে D1 থেকে D9 পর্যন্ত থাকা লাগবে। সুস্থিত আয়নে কি থাকা লাগবে বলো তো? সুস্থিত আয়নে D1 থেকে D9 পর্যন্ত থাকা লাগবে। যাদের D1 থেকে D9 পর্যন্ত থাকে তারাই অবস্থান্তর হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই জিঙ্ক কিন্তু অবস্থান্তরের মধ্যে পড়ে না, তোমরা এটা জানো। তবে এটার ইলেকট্রন বিন্যাস ঠিক আছে, জিঙ্কের ইলেকট্রন বিন্যাসগুলো ঠিক আছে। 2+ মানে টোটাল ইলেকট্রন থেকে কত বাদ দিবা বলো তো? 2+।
টোটাল ইলেকট্রন থেকে 2 বাদ দিবা, 1 প্লাস টোটাল ইলেকট্রন থেকে 1 বাদ দিবা। আমাদের যদি থাকে 30টা থেকে আমি কত বাদ দিব? 2 বাদ দিব, তারপর 28 হলে যা হয় সেটাই হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাস। ব্যাপারটা ক্লিয়ার সবাই? এইভাবে আমাদের করা লাগবে। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাইতে হবে। তারপরে কোশ্চেন, পর্যায় সারণীর কোন মৌলকে চ্যালকোজেন বলা হয়? চ্যালকোজেন, একটু ছিল হ্যালোজান, এখন হয়ে গেছে চ্যালকোজেন, বুঝছো? চ্যালকোজেন ব্যাপারটা হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল। আমাদের যত ধাতব অক্সাইড বা ধাতব সালফাইড আছে সবগুলোর মধ্যে গ্রুপ 16 মৌল আছে। কত নম্বর গ্রুপ আছে বলো তো? গ্রুপ 16 মৌল আছে। এই গ্রুপ 16 মৌলকে চ্যালকোজেন বলা হয়। গ্রুপ 16 মৌলকে কি বলা হয় কমেন্ট করে জানাইতে হবে। গ্রুপ 16 মৌলকে চ্যালকোজেন বলা হয়। এই চ্যালকোজেনরা হচ্ছে আকরিক উৎপন্ন করে। কি উৎপন্ন করে? আকরিক উৎপন্ন করে। এখন তোমাদের অনেকের কোশ্চেন, আপু এই আকরিকটা আবার কি? আকরিকটা হচ্ছে খনিজ। আমাদের বিভিন্ন ধাতু খনিজ আকারে থাকে, খনির ভিতরে থাকে, বিশুদ্ধ অবস্থায় থাকে না, অবিশুদ্ধ অবস্থায় থাকে, সেইগুলাই হচ্ছে আকরিক। ঠিক আছে? আকরিক থেকে পরবর্তীতে আমরা বিশুদ্ধ ধাতু কালেক্ট করতে পারি, বিশুদ্ধ মৌল কালেক্ট করতে পারি। ঠিক আছে? তাহলে চ্যালকোজেন গ্রুপ 16, পারবো না আমরা এটা? এবার প্রথম পি ব্লক মৌল কোনটা? এখন তো কোশ্চেন করছে একটু জটিল। প্রথম পি ব্লক মৌল কোনটা? বোরন। একটু ইলেকট্রন বিন্যাস করে দেখি তো। বোরনে হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর সালফার হচ্ছে 16 তো যাবেই না। নাইট্রোজেন হচ্ছে 7, হিসাব করে দেখলাম 1s2 2s2 2p1, আর কার্বনে গেলে আবার 1s2 2s2 হয়ে যেত, তাই না? তাহলে প্রথম হিসেবে কোনটা? প্রথম হিসেবে বোরন। এই যেগুলো হচ্ছে বেসিক, তুমি কিন্তু মুখস্থ করে কুলাইতে পারবে না। তুমি কতগুলা এমসিকিউ মুখস্থ করবা বলো তো? 1000 স্যারের বইতেই 1000-এর উপরে এমসিকিউ আছে। 2টা পেপার মিলায় তুমি 1200-1500-এর মতো এমসিকিউ আছে 1000 স্যারের বইতেই। তাই মুখস্থ না, আমরা বেসিক ক্লিয়ার করে পড়বো। যারা মুখস্থ করতে যাবে অ্যান্সার তারাই খাবে ধরা। পরীক্ষার হলে যায় সব লাগবে গোলমাল, যে কোনটার অ্যান্সার কি হবে। তাই আমরা একটু বেসিক ক্লিয়ার করে পড়বো। এটা কি মুখস্থ করার জিনিস? এগুলা কি মুখস্থ করার জিনিস? মুখস্থ করার জিনিস না, বুঝে পড়া জিনিস। তাহলে বোরন চলে গেছে অ্যান্সার। যদি বলতো দ্বিতীয় কোনটা, তাহলে কিন্তু কার্বন হইতো। প্রথম বললে হচ্ছে বোরন, দ্বিতীয় বললে কিন্তু কার্বন হইতো। ওকে, তারপরে এস ব্লক মৌল কোনটা? এস ব্লক মৌল আমরা একটু দেখি। এস ব্লক ভিত্তিক মানে কি? শেষ কক্ষপথে যদি শেষ ইলেকট্রনটা শেষ কক্ষপথে গেছে, কোন কক্ষপথে গেছে? শেষ ইলেকট্রনটা যেই কক্ষপথে গেছে সেটা সেই ব্লক। তাহলে আমাদের এখানে ইলেকট্রন বিন্যাস করলে পটাশিয়াম মনে হয় শেষ কক্ষপথে যায়, 4s1 হয় না? আমরা পড়ছিলাম না যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা 3d-তে না যেয়ে কেন 4s-এ যায়, এরকম কিছু পড়ছিল তো, তাই না? তাহলে যেহেতু 4s1-এ গেছে, তাহলে আমাদের এস ব্লক মৌল কোনটা? পটাশিয়াম। এছাড়াও আমাদের গ্রুপ 1 যারা, গ্রুপ 1 এবং গ্রুপ 2 সবাই কি ব্লক মৌল বলো তো? গ্রুপ 1 এবং গ্রুপ 2 সবাই এস ব্লক মৌল। গ্রুপ 1 এবং গ্রুপ 2 সবাই কোন ব্লক মৌল জানাইতে হবে। গ্রুপ 1 এবং গ্রুপ 2 সবাই এস ব্লক মৌল। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের? পটাশিয়াম হবে। আশা করি সবাই ক্লিয়ার আছো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এগুলো মুখস্থ করবো না। কোন ধাতু, কোনগুলো অপধাতু বা মেটালয়েড, অপধাতু বা মেটালয়েড, এটা মনে রাখা 7টা ছিল আগের বইতে, এখন 6টা হয়ে গেছে। তা আমি তোমাদের 7টাই পড়াচ্ছি। দেখো, সেই জেনির বোন আসছে, তাকে সবাই আটকাও, এটা আমি পড়ছিলাম। আমাকে পরিচিত একটা জেনি ছিল, এই জন্য পড়ছিলাম। জাস্ট এমনিতেই তোমরা মনে রাখো। সেই দিয়ে সিলিকন, জেনি দিয়ে জার্মেনিয়াম, সেই জেনির বোন দিয়ে বোরন, আসছে দিয়ে আর্সেনিক, তাকে দিয়ে টেলুরিয়াম, সবাই দিয়ে এসবি মানে অ্যান্টিমনি, আটকাও দিয়ে এটি। যদিও এটিটা এখন একটু বাদ করে দেওয়া হয়েছে, কারণ তোমার হচ্ছে তেজস্ক্রিয় বলে। সেই জেনির বোন আসছে, অ্যান্সার কি হবে? দ্রুত জানাই দাও। সেই জেনির বোন আসছে, তাহলে অ্যান্সার কি হবে? দ্রুত জানাই দাও। সেই জেনির বোন আসছে, তাহলে অ্যান্সার কি হবে? আমাদের কোনটা হবে অ্যান্সার? সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক। কি হবে অ্যান্সার? দ্রুত জানাইতে হবে। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক হবে। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক হবে। ওকে, তারপরে কোশ্চেন আমি চলে যাব। তারপরে কোশ্চেন, কোনটি মৃতক্ষার ধাতু? কোনটা মৃতক্ষার? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। কালকে কিন্তু আমরা আরো আগে ক্লাস শুরু করবো, ঠিক আছে? 10 মিনিট আগে ট্রাই করব। তোমরা সবাই থাকো, যারা নামাজ পড়তে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমাদের তোমার হচ্ছে কোনটি মৃতক্ষার ধাতু? স্ট্রনসিয়াম। আমরা পড়ছিলাম না বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এরা সবাই গ্রুপ 2 এর মৌল এবং সবাই মৃতক্ষার ধাতু।
মাটিতে পাওয়া যায় এবং তারা দুর্বল ক্ষার তৈরি করে পানির সাথে বিক্রিয়া করে। এই কথাগুলো তো আমরা জানি, তাই না? এটার অ্যান্সার হবে স্ট্রনসিয়াম। তারপরে কোশ্চেনে চলে যাব, সবাই দ্রুত অ্যান্সার দিও। বিরল মৃত্তিকা ধাতু কোনটা? বিরল মৃত্তিকা ধাতু গ্রুপ 3, মুখস্থ একদম ঠাটা। বিরল মৃত্তিকা ধাতু গ্রুপ 3। বিরল মৃত্তিকা ধাতু কত বলো তো? বিরল মৃত্তিকা ধাতু কোনটা? বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে গ্রুপ 3। বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে গ্রুপ 3, সবাই জানো। বিরল মৃত্তিকা ধাতু কোনটা? গ্রুপ 3 এর মৌল হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। নিচের কোন যুগলের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটে? নিচের কোন যুগলের দুইটা মৌলতেই অষ্টক সম্প্রসারণ ঘটে? এটা আবার কি? অষ্টক সম্প্রসারণ আবার কেমনে ঘটে? যদি ফাঁকা ডি অরবিটাল থাকে, অষ্টক সম্প্রসারণের শর্ত কি বলো তো? অষ্টক সম্প্রসারণের শর্ত কি? প্রথম শর্ত কি জানাই দিতে হবে। অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত কি? সবাই দ্রুত কমেন্ট করো। অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত কি? অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত কি? ক্লাসটা শেয়ার করতে হবে, ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে দ্রুত। অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত কি? অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত ফাঁকা ডি। অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত হচ্ছে ফাঁকা ডি। তাহলে আমাদের সিলিকন আর ফসফরাসই অষ্টক সম্প্রসারণ ঘটে। অষ্টক সম্প্রসারণের কারণে ফসফরাস PCl5 গঠন করে আর সিলিকন Si আর Cl4 গঠন করে। সিলিকন টেট্রাক্লোরাইড গঠন হয় যেটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়, আর PCl5 ও গঠন হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। তাহলে অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত কি? কমেন্ট করো। অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত কি? অষ্টক সম্প্রসারণের প্রথম শর্ত হচ্ছে ফাঁকা ডি। কমেন্ট করো ফাঁকা ডি, ঠিক আছে? এরপরে নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? কোনটা আর্দ্র বিশ্লেষিত হয়? কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, আর এটা তো সমযোজী যৌগ। সমযোজী যৌগ তো পানিতে দ্রবীভূত হতে পারে না। তাহলে অ্যান্সার হবে সিলিকন টেট্রাক্লোরাইড। কোনটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়? আমরা পড়েছিলাম, একটা লাইন মনে করে দেখো। কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড দুইজনই গ্রুপ 14 ক্লোরাইড। প্রথম কথা, কার্বন সিলিকন, কাকা শীঘ্রই জিনিয়াস স্টার পাবে। কার্বন সিলিকন এগুলো সবই গ্রুপ 14 মৌল। গ্রুপ 14 মৌলের ক্লোরাইড একটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়, আরেকটা হয় না। কেন হয় না? কারণ কার্বন টেট্রাক্লোরাইডে কোনো ফাঁকা ডি নাই। কার্বন টেট্রাক্লোরাইডে কি নাই? ফাঁকা ডি নাই, ফাঁকা ডি নাই। কিন্তু সিলিকনের ক্ষেত্রে কি আছে? সিলিকনের ক্ষেত্রে ফাঁকা ডি আছে, ফাঁকা ডি আছে। আর পানিতে আর্দ্র বিশ্লেষণের প্রথম শর্ত ফাঁকা ডি থাকা। পানিতে আর্দ্র বিশ্লেষণের প্রথম শর্ত কি বলতো? পানিতে আর্দ্র বিশ্লেষণের প্রথম শর্তই হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। তাই সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়। বইয়ের লাইন তুলে দিছে, তাই আমাদের বইটা ভালো করে পড়ে আমরা শুধু হাজারি স্যারের বইয়ের MCQ গুলো জোর দিয়ে সলভ করব। তারপরে পারলে সন্দীপ স্যার আর হচ্ছে কবির স্যার সলভ করে ফেলবো। ব্যাস, কেমিস্ট্রি প্রিপারেশন শেষ। আহামরি এত টেনশনে কি দরকার? তোমরা অনেকেই টেনশনে ভোগো যে হাজারি পড়বো, কবির স্যার পড়বো, সন্দীপ স্যার পড়বো, এত তথ্য কেমনে পড়বো? সোজা একটা টেকনিক বলে দিচ্ছি, যা যা বলে দিই তা কিন্তু পরীক্ষায় তোমার আসছে। ফিজিক্সের নিবেদিতা একটা পোস্ট করছে, দেখো। নিবেদিতার 20টা কোশ্চেন কমন পড়ছিল মনে হয় ফিজিক্সের। আমি যেমনে বলছি অমনেই পড়ছিল, অমনেই ওর কমন পড়ছিল। তোমাদেরও বলতেছি, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের লাইন, দাগানো লাইন খুব ভালো করে বেসিক ক্লিয়ার করে পড়ো। হাজারি স্যারের বইয়ের পেছনে MCQ সলভ করো, পারলে অন্যান্য স্যারের বইয়ের পেছনে MCQটা খালি সলভ করো। ব্যাস, তোমার চান্স হয়ে যাবে। দেখছি আমরাই সলভ করে দিব, যদিও তোমাকে, যদি মডের সাথে থাকো। তোমরা যদি মেডিকেল আর ড্রিমের সাথে থাকো, মেডিকেল আর ড্রিম তোমাদের নিয়ে কাজ করবে। মেডিকেল আর ড্রিম পেইড ব্যাচে প্রি মেডিকেলে অনেক জোর দিয়ে পড়াচ্ছি আমরা, লাইন টাইন ঠিক করে বুঝাই দিচ্ছি। কিন্তু পাবলিক ব্যাচের স্টুডেন্টদের কিছু দিব না, তা তো কখনোই হয় না। মেডিকেল আর ড্রিম বলেও কাজ করেও দেখায়, আগেও দেখাইছে, সামনেও দেখাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের কো ইনস্ট্রাক্টর প্যানেল আছে তোমাদেরকে হেল্প করার জন্য, সব কিছু রেডি আমাদের। এ ব্লক মৌল নিচের কোনটা? এ ব্লক মৌল হচ্ছে ল্যান্থানাইট সিরিজের মৌলরা এ ব্লক মৌল। সিজিয়াম এ ব্লক মৌল। ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম আর অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম বাদে বাকি সবাই এ ব্লক মৌল। তোমরা জানো যে ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজকে পর্যায় সারণীতে জায়গা দেওয়া যায় নাই, কিক মেরে নিচে ফেলাই দেওয়া হয়েছে, বুঝছো? ল্যান্থানাইট সংকুচন করা হয়েছে। ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের প্রথম এবং দ্বিতীয় মৌল অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম। এই দুইটা বাদে বা যা আছে সবই হচ্ছে তোমার এ ব্লক ভিত্তিক মৌল, ঠিক আছে? আর বাকিরা ডি ব্লক ভিত্তিক মৌল। তাহলে এখানে কোনটা এ ব্লক ভিত্তিক মৌল বলো তো? দেখছো কোশ্চেনটা, ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের প্রথম মৌল অ্যাক্টিনিয়াম, দ্বিতীয় মৌল হচ্ছে থোরিয়াম। এই তিনটা মৌল হচ্ছে ডি ব্লকের, এই তিনটা মৌল ডি ব্লকের। কিন্তু সিজিয়াম ল্যান্থানাইট সিরিজের ভেতরেই আছে, কিন্তু সে ডি ব্লক না, এ ব্লক। কারণ এই তিনটা বাদে ল্যান্থানাইট আর অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনাইট সিরিজের যারা আছে সবাই এ ব্লক। কথাটা বুঝাইতে পারছি কি পারি নাই বলো তো? ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ সবাই কি
এ ব্লক, 30টা মৌল এ ব্লক। কিন্তু প্রথম 2টা মৌল অ্যাক্টিনাইট সিরিজের এবং ল্যান্থানাইট সিরিজের প্রথম একটা মৌল শুধু ডি ব্লক, বাকি থাকে যেটা তাহলে সেটা হচ্ছে এ ব্লক। বুঝছো ব্যাপারটা? এটা আমি যদি অনেক সুন্দর করে প্রি মেডিকেল ব্যাচে বুঝাইছিলাম, আমাদের প্রি মেডিকেল ব্যাচে এটা আমি অনেক সুন্দর করে বুঝাইছিলাম এবং ওরা পারছিল এই কোশ্চেনটা। আশা করি এখনো পারবে ওরা, আর তোমরাও পারবা। ওকে, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? একটু আগে বলছি না, খালি নিতে চায়। ইলেকট্রন আসক্তি হচ্ছে লোভ, আর তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে লোভে পড়ে বাটপাড়ি। এটা বুঝাইছি ওদের ক্লাসে ওই দিন। ইলেকট্রন আসক্তি হচ্ছে লোভ। লোভ মানে কি? খালি মানুষ এটা নিতে চায়, বলে ইস আরেকটু হইলেই আমি ধনী হয়ে যাই রে, ইস কেমনি যে নিব, এরকম করে। ক্লোরিন বেশি ফাজিল, ক্লোরিনের লোভ বেশি, বুঝছো? তাহলে গ্রুপ 17 মৌলের হচ্ছে তীব্র জারক, তাদের জারক ব্যাপারটা অনেক বেশি, কারো কাছ থেকে নেওয়ার প্রবণতা বেশি, তাই তারা তীব্র জারক এবং তাদের ইলেকট্রন আসক্তি প্রচুর। কিন্তু তারা বাটপাড়ি করে না, একদিক থেকে মানে খারাপ, কিন্তু বাটপাড়ি করে না। কিন্তু অক্সিজেন আবার বাটপাড়ি করে, বুঝছো? ইলেকট্রন আসক্তিও আছে, আবার বাটপাড়ি করে মানুষের কাছ থেকে নিতে ট্রাই করে, যেমন হাইড্রোজেনকে বোকা বানায়, বুঝছো? দেখো কি হবে, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো তীব্র জারক? পর্যায় সারণীর গ্রুপ 17 মৌলগুলা তীব্র জারক। পর্যায় সারণীর 17 মৌলগুলা কি বলতো? পর্যায় সারণীর 17 মৌলগুলা হচ্ছে তীব্র জারক। NS1 যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়া করে কোনটা উৎপন্ন করে? NS1, দ্যাট মিনস ক্ষার ধাতু, দ্যাট মিনস গ্রুপ 1। কত নম্বর গ্রুপ বলো তো? গ্রুপ 1। কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে। তাড়াতাড়ি বলো কি তৈরি করবে। সবাই ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। কি হবে? আর তোমার হচ্ছে ক্ষার ধাতু, বুঝছো? ক্ষার তৈরি করবে। তারপরে কোশ্চেনে চলে যাবো আমরা। দৈত্যাকার অণু গঠন করে কোনটা? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড দৈত্যাকার অণু গঠন করে। দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকিউল গঠন করে। জায়ান্ট মলিকিউল গঠন করে কোনটা? সিলিকন অক্সাইড। এটা হচ্ছে তোমার পলিমার আকারে থাকে, বড় যৌগ আকারে থাকে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সরল রৈখিক গঠন তৈরি করে, সরল রৈখিক। আমরা পড়ছিলাম যে কার্বন সিলিকন দুইজনেরই অক্সাইড, একজনেরটা হচ্ছে গ্যাসীয়, আরেকজনেরটা কেন কঠিন, কারণ জায়ান্ট মলিকিউল গঠন করে এবং কঠিন আকারে থাকে, সমযোজী সন্নিবেশ বন্ধন দিয়ে একদম শক্ত আকারে থাকে, তাই তাকে ভাঙা সহজ হয় না। তাহলে দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকিউল কোনটা বলো তো সবাই? জায়ান্ট মলিকিউল বা দৈত্যাকার অণু কোনটা? জায়ান্ট মলিকিউল বা দৈত্যাকার অণু কোনটা একটু জানতে হবে। আমি অনেক দ্রুত যাইতাছি, দ্রুত না গেলে আমাদের এই যে 20 মিনিটে 18টা কোশ্চেন সলভ হইতো না। প্রতি মিনিটে একটা করে কোশ্চেন সলভ করছি, বুঝছো? 100-150 কোশ্চেন। আমি কি করব? উপায় নাই, ঠিক আছে? কোন যৌগটি সম্ভব নয়? কোনটা সম্ভব নয়? আমাদের PCl5 সম্ভব, কারণ এখানে কি ঘটে? অষ্টক সম্প্রসারণ ঘটে। অষ্টক সম্প্রসারণ তোমরা পারলে হাজারি সারি বইটা সাথে নিয়ে আমাকে টান দিয়ে লিখে রাখতে পারো। অষ্টক সম্প্রসারণ ঘটে, কিন্তু NCl5 সম্ভব নয়। NCl5 সম্ভব নয় কেন? কারণ নাইট্রোজেনের ফাঁকা আর ডি নাই। নাইট্রোজেনের কি নাই বলো তো? নাইট্রোজেনের ফাঁকা ডি নাই, তাই নাইট্রোজেন NCl3 গঠন করতে পারলেও NCl5 গঠন করতে পারে না। কিন্তু ফসফরাস PCl3ও গঠন করে, PCl5ও গঠন করে। এটার ব্যাখ্যাটা ইন্টার পরীক্ষায় আসে, কিন্তু মেডিকেল প্লাস অবজেক্টিভের জন্য এরকম লাইন আসে। ব্যাখ্যাটা আমি আমাদের ব্যাচে বোঝাইছি, কিন্তু তোমাদের MCQর জন্য এখানে বোঝাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, যারা স্টুডেন্ট আছে সবাই দ্রুত অ্যান্সারটা দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো। আর তারপরে কোন নিষ্ক্রিয় গ্যাস পি ব্লকের মৌল নয়? কোনটা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু পি ব্লকের মৌল নয়? ম্যাক্সিমামেরই পি ব্লক কি অবস্থায় থাকে? P6 অবস্থায় থাকে। আমাদের নিষ্ক্রিয় গ্যাস ম্যাক্সিমামই সবাই কি থাকে? P6 অবস্থায় থাকে। কিন্তু বেচারা হিলিয়াম তার 1s2 আকারে থেকেও সে কি হয়েছে? নিষ্ক্রিয় গ্যাসের মতো নিষ্ক্রিয় গ্যাস হয়েছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন পড়ছো না? তাহলে হিলিয়াম শুধু পি ব্লক ভুক্ত না, আর বাদ বাকি সবাই পি ব্লক ভিত্তিক। যদি বলে তোমাকে নিচের কোনটা ব্যতিক্রম, তাহলেও হবে অ্যান্সার। আবার বলে কোনটা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু পি ব্লকের নয়, তাইলেও হবে হিলিয়াম। কি হবে বলো তো? তাইলেও হবে হিলিয়াম, বুঝছো? আচ্ছা, তারপরে চলে যাব আমরা। তারপরে প্রশ্ন, নিচের কোন মৌলটির জারণ মান সর্বোচ্চ হতে পারে? জারণ মান আমরা জানি সবারই জারণ মান চেঞ্জ হয়। ভ্যানাডিয়াম 3+, 5+ এরকম হতে পারে। তারপরে ক্রোমিয়াম তোমার হতে পারে, আয়রনও হতে পারে 3+, 4+, 2+, 3+, এগুলো দেখছি না আমরা। ক্রোমিয়ামের সবচেয়ে বেশি হতে পারে। সবচেয়ে বেশি কার হতে পারে? ক্রোমিয়াম আমরা 6+ও দেখি, ক্রোমিয়াম 3+, 6+। তাহলে সবচেয়ে বেশি কার হইতে পারে? সবাই একটু কমেন্ট করে জানাইতে হবে সবচেয়ে বেশি কার হইতে পারে। সবচেয়ে বেশি লেখা কি ক্লিয়ার
ক্লিয়ার করা যায় না, লেখাটাকে ক্লিয়ার করা যায় না। লেখার সাথে তো মুখে বলে দেই, আচ্ছা আমি ট্রাই করবো লেখা ক্লিয়ার করার। প্যাচ মারতে মারতে এখন খালি প্যাচে চলে আসে, বুঝছো। লেখার মধ্যে আমরা কি করি জানো, আমাদের যখন রিটেন মেডিকেলের, আচ্ছা চিকুন কলম নেওয়া দরকার। মেডিকেলে আমাদের ধরো রিটেন অনেক লিখতে হয়, অনেক পড়ে গেলেও লেখা শেষ করা যায় না, তখন আমরা করি কি, তোমার এমন প্যাচ মারি লিখেছে কি যে সামনে দুইটা অক্ষর বোঝা যাবে, পরেরটা বোঝা যাবে না, এরকম অবস্থা। বানান ভুল হলেও স্যাররা মার্ক দিতে বাধ্য, বুঝছো। আচ্ছা যাই হোক, এগুলো যারা মেডিকেলে পড়বে তারা শেষ পর্যন্ত বুঝবে এইসব কাহিনী কি। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা? আমরা যদি ইলেকট্রন সংখ্যার ক্রমও বের করি তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটা হবে? তুমি যদি বের করো ম্যাঙ্গানিজের 25 থেকে 2 গেলে থাকে কত 23, তাই না? আয়রনের হচ্ছে থাকে কত 26 থেকে 2 গেলে 24। ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হচ্ছে 24 থেকে 3 গেলে থাকে কত 21, তাই না? তাহলে হিসাবে এই 23 আর 21 হচ্ছে বিজোড়, তাহলে 24 হচ্ছে তোমাকে বিপদে ফালানোর জন্য রাখা হয়েছে 24কে, হিসাবে 23 আগে যাবে 21 পরে যাবে, তাহলে হিসাবে আমাদের মিলে যায় কোনটা? বিজোড় ইলেকট্রনের ক্রম বের করতে হলে অ্যান্সার হয় এ। বিজোড় ইলেকট্রনের ক্রম বের করতে হলে অ্যান্সার কি হয় বলো তো? বিজোড় ইলেকট্রনের ক্রম বের করতে হলে অ্যান্সার কি হয় দ্রুত বলো। বিজোড় ইলেকট্রনের ক্রম বের করতে হলে অ্যান্সার হবে ক, ঠিক আছে। এরপরে নিকেল 2+ আয়নের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? নিকেল 2+ আয়নে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? নিকেলের পারমাণবিক সংখ্যা দিয়ে বের করলে আমরা এটা বের করতে পারি। নিকেল 2+ আয়নে কত হয় অ্যান্সারটা সবাই আমাকে একটু দ্রুত জানাইতে হবে। নিকেল 2+ আয়নে কত হবে? নিকেল 2+ আয়নের ক্ষেত্রে আমাদের দুইটা হচ্ছে বিজোড় ইলেকট্রন বের হয়। তোমরা নিকেলের পারমাণবিক সংখ্যা কত বের করে দুইটা ইলেকট্রন কমা ইলেকট্রন বিন্যাস করে হিসাব করলে বের করতে পারবা, দুইটা হবে, ঠিক আছে। এরপরে PH4 আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? আগে আমরা পি এর কথা ভাবি। পি তো 15 পারমাণবিক সংখ্যা, তাহলে 15টা প্রোটন মানে 15টা ইলেকট্রন। হাইড্রোজেন আছে 4টাতে, তাহলে 4টা হওয়ার কথা, কিন্তু 4টার মধ্যে একটা তো নিঃস্ব, একটা তো হাইড্রোজেন প্লাস, তার তো কোনো ইলেকট্রন নাই, খালি প্রোটন আছে, তাহলে 4টা না দিয়ে 3টা, তাহলে 15 আর 3 কত হয় বলো তো? 15 আর 3 কত হয় দ্রুত জানাইতে হবে অ্যান্সার। 15 আর 3 কত হয় দ্রুত অ্যান্সার জানাইতে হবে। 15 আর 3 কত হয় দ্রুত অ্যান্সার জানাইতে হবে। 15 আর 3 কত হয় দ্রুত অ্যান্সারটা আমাকে একটু জানিয়ে দিতে হবে। আচ্ছা তারপরে কোশ্চেনে চলে যাব। নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? প্যারা মানে কি? কম আসক্তি। প্যারা মানে কম আসক্তি। দেখো তোমরা মাঝে মাঝে বলো ধরো মেডিকেলে পড়াশোনা প্যারা প্যারা, আবার তুমি যাও কেন ওইখানে? তাহলে তার মানে তোমার ওইখানে আসক্তি আছে। আবার বলে ধরো রিলেশন ফিলেশন করিস না, প্যারা, শুধু গার্লফ্রেন্ড ফোন দেয় জ্বালায় প্যারা, তুমি যাও কেন প্যারা? তাহলে প্যারা মানে আসক্তিও আছে আবার কম কম, বুঝছো? প্যারা মানে কি? কম আসক্তি। তাহলে প্যারাম্যাগনেটিক মানে কি বলো তো? কম 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 আসক্তি। প্যারাম্যাগনেটিক মানে কি? কম কম আসক্তি। ফেরু মানে কি বলো তো? ফেরু, ফেরু মানে বেশি আসক্তি, বেশি আসক্তি। ফেরু মানে বেশি আসক্তি, বুঝছো? আর ডায়া মানে কি? ডায়া, ডায়া মানে বিকর্ষণ। ডায়া মানে কি সবাই দ্রুত জানাইতে হবে? বিকর্ষণ, দেখতেই পারে না, বুঝছো? প্যারা থেকে ডায়া হইতে পারে, তাই না? ভবিষ্যতে এক্স হয়ে গেলে। আচ্ছা যাই হোক সেটা বাদ দাও। আমরা যেটা বললাম প্যারা মানে কম কম আসক্তি, ফেরু মানে বেশি আসক্তি, ডায়া মানে বিকর্ষণ। ফেরু মনে রাখবো। ফেনি কোথায় বলো তো? ফেনির কে কে আসো? ফেনি কোথায়? আমাদের খাতুনে জান্নাত হচ্ছে ফেনি, তাই না? ডিএমসির ফেনি। ফেনি কোথায়? ফে দিয়ে হচ্ছে আয়রন, আর নি দিয়ে হচ্ছে নিকেল, আর কোথায় হচ্ছে কোবাল্ট। এই ফেনি কোথায় হচ্ছে ফেরোম্যাগনেটিক। ফেনি কোথায় কি বলো তো? ফেনি কোথায় হচ্ছে ফেরোম্যাগনেটিক। ডায়া মনে রাখবা কাজিনের স্কার্ট, কাজিনের স্কার্ট। ডায়া হচ্ছে কাজিনের স্কার্ট। কাজিন কপার 1+, জিঙ্ক 2+, স্কার্ট স্ক্যান্ডিনিয়াম 3+, আর ট দিয়ে হচ্ছে টাইটেনিয়াম 4+। দেখো 1 2 3 4 এমনি করে গেছে কিন্তু সোজাভাবে। এগুলা বাদে দুনিয়াতে যা আছে সব প্যারা। এগুলা বাদে দুনিয়াতে যা আছে সব কি বলো তো? সব আমরা প্যারার ভিতরে ফেলবো। কিন্তু কথা আছে আমাদের এখানে কে প্যারা? তোমরা বলবা প্যারা আপু কপার তো চলে গেছে এখানে। কপার চলে গেছে আয়ন আকারে, কিন্তু কপারই হবে অ্যান্সার। কপার চলে গেছে আয়ন আকারে, কিন্তু এখানে তো আয়ন নাই, আয়ন আকারে চলে গেছে, কিন্তু আয়ন ছাড়া থাকলে অ্যান্সার হবে প্যারাতে, বুঝছো? কাজিনের স্কার্ট, ডায়াতে আয়ন চলে গেছে, কিন্তু আয়ন ছাড়া হলে কি হবে অ্যান্সার? আয়ন ছাড়া হলে প্যারাতে হবে। ব্যাখ্যাগুলো পাশে পাশে লিখে রাখতে পারো বইয়ের মধ্যে, তাহলে তোমার বেসিক ক্লিয়ার হবে। মুখস্থ করা লাগবে না অ্যান্সার, বুঝছো? এত মুখস্থ করে আমরা কুলাইতে পারবো না আসলে। এই তো হাজার হাজার এমসিকিউ কে মুখস্থ করে, এরকম করে সলভ করা লাগবে। বুঝছো কিনা আমাকে জানাও। আচ্ছা বুঝছো কিনা আমাকে জানাও। ওকে হ্যাঁ কপার হবে অ্যান্সার, বুঝছো? ঠিক আছে। তারপর এটা কোনটি এমএস, আচ্ছা ম্যাঙ্গানিজের ধাতুর অস্থিতিশীল মান? অস্থিতিশীল মান তো হচ্ছে 3+ হওয়ার কথা, স্থিতিশীল তো 7+ হয়। অস্থিতিশীল কত বলো তো? অস্থিতিশীল মান কত? 3+। আমাদের ম্যাঙ্গানিজের অস্থিতিশীল, আমরা স্থায়ী জারণ মান জানি, অস্থায়ী জারণ মান জানি। আমাদের পরিবর্তনশীল জারণ অবস্থা কারা দেখায় জানো? ডি ব্লক ভিত্তিক মৌলরা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। ডি ব্লক ভিত্তিক মৌলরা
প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক। তারপর হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, জটিল যৌগ তৈরি করে, রঙিন যৌগ তৈরি করে। আয়ন দিয়ে মনে রাখা যায়, তাই না? ওই জায়গার যে হচ্ছে ডিপ্লক ভিত্তিক মৌল আছে না, পরিবর্তনশীল জার্মান, তবে পরিবর্তনশীল জার্মানের মধ্যে সবগুলা স্থায়ী না, যেটা স্থায়ী সেগুলো তো স্থায়ী হইলো, এখানে চাইছে অস্থিতিশীল কোনটা, তাহলে অ্যান্সার হবে 3+। ম্যাঙ্গানিজের কত হবে বলো তো সবাই আমাকে একটু, ম্যাঙ্গানিজের 3+ হবে। এই তো পারতেছো বাচ্চারা, কত ট্যালেন্ট তোমরা। তারপরে দেখো কোবাল্ট, তোমার হচ্ছে টেট্রাঅ্যামিন কোবাল্ট ক্লোরাইড, এরকম কিছু একটা যৌগ। কোবাল্টের সন্নিবেশ বন্ধন সংখ্যা কত? কোবাল্টে দিলাম মাঝখানে, দেওয়ার পরে এদিক থেকে 4টা NH3 আসলো, 4টা কি আসলো? NH3 আসলো, NH3 অ্যামোনিয়াম, টেট্রাঅ্যামিন কোবাল্ট, হ্যাঁ 4টা অ্যামোনিয়া আসলো, সন্নিবেশ বন্ধন তৈরি করছে এখানে। ক্লোরিন বলে আমি কোথায় যাব, আমারও রাখো। তাহলে দেখো তো কয়টা হলো সন্নিবেশ বন্ধন এখানে, কয়টা সন্নিবেশ বন্ধন হলো কাউন্ট করো দ্রুত, কয়টা সন্নিবেশ বন্ধন হইলো একটু কাউন্ট করে আমাকে জানাইতে হবে, কয়টা সন্নিবেশ বন্ধন হইলো। এই তো সবাই কত ট্যালেন্ট। হৃদয় বাদিয়া, হ্যাঁ হৃদয় বাদিয়া সবার আগে বলেছে 6, ঠিক আছে, এই তো 6। দেখছো সবাই কত পারে রে আল্লাহ, আমার থেকেও বেশি পারো তোমরা, আমি পড়াতে পড়ছি, তোমরা নিজেরা পড়া পারো। এবার আসে এখানে আমাদের ক্রোমিয়ামের জারণমান চাইছে, ক্রোমিয়ামের জারণমানটা আমাদের একটু বের করা লাগবে। ক্রোমিয়ামের জারণমান বের করি চলো। আমাদের ক্রোমিয়াম তাহলে x হিসেবে ধরো। তারপরে এই যে যৌগ থাকলে তো 0, চোখ বুঝে, যে কাউকে 0 দ্বারা গুণ করে দিলে কি হয়, 0 দ্বারা গুণ করে দিলে ভ্যানিশ হয়ে যায়। তোমার সাথে যদি কেউ বেশি ফায়দামি করতে আসে, বাড়াবাড়ি করতে আসে, বলে বেশি ফায়দামি করবে, একদম 0 দিয়ে গুণ করে দিব। 0 দিয়ে গুণ করে দিলে কি হবে বলো তো, অনেক বড় একটা সংখ্যাকেও যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে মান কি হয়, অনেক বড় সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে মানও 0 হয়, ঠিক আছে। তারপরে ক্লোরিন কত, ক্লোরিন তো -1 এর সাথে 2, তাহলে কত হয় দেখি আমরা। তারপরে প্লাস দিয়ে ব্রোমিন তো -1 তো একটাই আছে, ইজ ইকুয়াল টু কত 0, দেখি x + 0 প্লাসে মাইনাসে -2, তারপরে আমাদের হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 0, -1 ইজ ইকুয়াল টু 0, বুঝছো। আর তারপরে আমরা একটু দেখি x - 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু +3 বের করতে পারবো না। অ্যান্সার কত বলো তো, তাড়াতাড়ি বলো অ্যান্সার কত, দ্রুত আমাকে জানাইতে হবে অ্যান্সার কত, দ্রুত আমাকে একটু জানাইতে হবে অ্যান্সার কত। তোমরা ফ্রেন্ডদেরকে এবার মেনশন করো, ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে মেনশন করো, ক্লাসটা শেয়ার করো। আর অবশ্যই আমি চাই তোমরা আমাদের একটা প্রি মেডিকেল কোর্স লঞ্চ হয়েছে, প্রি মেডিকেল কোর্সে জয়েন করো, কারণ প্রি মেডিকেলের বাচ্চাদের অনেক আল্লাহর মধ্যে ভালো করে কেয়ার নিচ্ছি, ওদের বাবা মায়ের তোমার হচ্ছে পরিশ্রমের টাকা দিয়ে যেহেতু ওরা ভর্তি হয়েছে, আমি চাই ওরা যাতে বেস্ট কেয়ারটা পায়। তোমরা রিভিউ জানতে চাইলে অবশ্যই কমেন্টেও তোমরা জিজ্ঞাসা করতে পারো, অনেক প্রি মেডিকেল স্টুডেন্ট এখানে আছে, প্রেজেন্ট আছে। আমি অনেক চিল্লায় পড়াই, ঠিক আছে, কিন্তু এই চিল্লানিটা একমাত্র তোমাদের স্পিড বাড়ানোর জন্য, আমার আর কোনো দরকার ছিল না তোমাদের চিল্লায় পড়ার, বুঝছো। আমি যদি থেমে যাই, আমি যদি একটু ম্যান করে কথা বলি, তোমরা দেখবা ঝিমায় যাবা। আমি জানি কখন স্টুডেন্টের স্পিড বাড়াইতে হয়। আমাদের প্রি মেডিকেল আল্লাহর রহমতে অনেক কেয়ার নিচ্ছি, বাচ্চাগুলো চান্স পাইলে আমিও খুশি হব। বায়োলজি কেমিস্ট্রি দুইটাই লঞ্চ হয়েছে, জেনারেল ইংলিশের কোর্স লঞ্চ হয়েছে। তোমরা আমাদের পেট বেচে আসো, এটা আমি মন থেকে চাই, ঠিক আছে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের স্টুডেন্ট হিসেবেই থাকো। আমাদের দীপান্বিতা বলতেছে আপু আমি আপনার ছাড়া কোথাও যাব না, এই কথাটা শুনে আমি অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ আমার উপর ডিপেন্ড করে তোমরা যারা আসো, আমি তোমাদের জন্য আল্লাহর রহমতে অনেক পরিশ্রম করব। আর আমার জন্য অবশ্যই দোয়া করবা যাতে আমি সুস্থ থাকি। আর যারা পেট বেচে যাইতে পারবা না, তাদের জন্য যে কিছু দিব না তা না, তোমরা দেখতেই পাইছো পেট বেচেও আমি যেমনি কষ্ট করে পড়াই, পাবলিক বেচে অমনি চিল্লাই পড়াচ্ছি, আমার স্পিড কিন্তু কোথাও কমে না। যদিও পেট বেচে আমি বই ধরে পড়াই আর পাবলিক বেচে লাইভে এসে পড়াই, আমার দুইটার কোয়ালিটি আমি দুই দিক থেকে মেনটেন করি, এটা আমার ইচ্ছা। আমি যদি হচ্ছে পেট বেচেও তোমার লাইভেই পড়াইতাম, পাবলিক বেচে লাইভেই পড়াইতাম, তাহলে মনে হইতো যে আমি শুধু স্টুডেন্টগুলোর কাছ থেকে টাকা নিচ্ছি, কারণ লাইভে তো আমি দিয়েই দিচ্ছি। এই জন্য আমার পেট বেচ আমি ঝুমে রাখছি, বই ধরে ব্যাখ্যা করে পড়াচ্ছি, আর পাবলিক বেচ হচ্ছে লাইভে দিছি। একজন স্টুডেন্ট আমাকে নক দিয়ে বলতেছে আপু আমি আপনার পাবলিকের ক্লাসগুলো করতেছি, কিন্তু একজন বললো যে পেইডের ক্লাস নাকি আরও বেশি ভালো হইতেছে। তখন আমি একবার ভাবলাম যে আসলে কোনটা ভালো আমি নিজেও বুঝি না, আমার কাছে দুইটাই সমান, দুইটাই আমার কাছে মনে হয় ভালো হইতেছে, বুঝছো। আমি পরিশ্রম করতেছি, দুইটাই আল্লাহর রহমতে ভালো হইতেছে। ওকে ঠিক আছে। হ্যাঁ প্রি মেডিকেল কোর্স 1 সপ্তাহ হয়েছে, বলতে 4টা ক্লাস হয়েছে, আমাদের একটা এক্সাম হবে। তুমি যারা জয়েন করবে তারা এখনই জয়েন করলে ভালো, কারণ রোজার মধ্যে ছুটি পড়ে গেলে ছুটিতে তুমি প্র্যাকটিস করে নিতে পারবা, যে ওল্ড ক্লাসগুলো রয়ে গেছে তোমার বাকি পড়ে গেছে ওগুলো রেকর্ডটা করে ফেলতে পারবা, তারপর সমান তা লাগাইতে পারবা। তাই আমি চাই যারা জয়েন করবা তারা ঈদের আগেই জয়েন করো। ঈদের পরে কিন্তু আমরা এমন স্পিডে যাব, ঘোড়ার মতো দৌড়াইতে হবে, কারণ শেষ হবে না বই, দরকার হলে ক্লাসের সংখ্যা বাড়াই দিতে হবে। যদি এখন সপ্তাহে 3টা বায়োলজি হয়, 3টা কেমিস্ট্রি হয়, মানে সারা সপ্তাহে ক্লাস পায় যারা বায়োলজি কেমিস্ট্রি
কেমিস্ট্রির আছে, কিন্তু আমাদের সামনে ক্লাস দরকার হলে বাড়ায় দিতে হবে। আচ্ছা যাই হোক, অনেক কথা বলছি, এবার আমরা তারপরে কোশ্চেনে যাব। আমাদের দেখো টেট্রামিন কপারের কপার এবং অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? একটু আগেই বলছি আমাদের যারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে, যারা লিগ্যান্ড হিসেবে কাজ করে, যারা মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে লিগ্যান্ড হিসেবে কাজ করে, তারা কি বলতো, তারা কি ধরনের বন্ধন তৈরি করে? তারা সন্নিবেশ বন্ধন তৈরি করে। লিগ্যান্ড হিসেবে কাজ করে যারা, জটিল যৌগ তৈরি করার সময় যারা লিগ্যান্ড হিসেবে কাজ করে, লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে যারা মুক্তজোড় ইলেকট্রন সরবরাহ করে, যারা লিগ্যান্ড হিসেবে কাজ করে তারাই সন্নিবেশ বন্ধন তৈরি করে। তাহলে এই অ্যামোনিয়া কি তৈরি করতেছে এখানে কপারের সাথে? অ্যামোনিয়া কপারের সাথে হচ্ছে তোমার সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে। যদি আমি সন্নিবেশ বন্ধনটা গল্প করে পড়াই, এখন আর টাইম নেই গল্প করে পড়ানোর। এবার আসো আমাদের হেক্সাসায়ানোফেরেট। হেক্সাসায়ানোফেরেটের আয়নে কোন ধরনের সংকরণ বিদ্যমান? তোমরা তোমাদের বইতে একদম দেখো রঙিন যৌগ, জটিল যৌগ, ওইখানে জটিল যৌগের দুইটা বক্স দেওয়া আছে, ওই বক্সের মধ্যে এই প্রশ্নটা দেওয়া আছে এবং সেখানেই বলা আছে আমাদের এটা সংকরণ কি, বুঝছো? ওই জায়গা থেকে তোমরা একবার পড়ে নিতে পারো D2sp3। এটা একদম তোমাদের বইতে দেখো ডি ব্লকের অবস্থান্তর মৌল ব্যাখ্যা করতে যে রঙিন যৌগ, জটিল যৌগ, জটিল যৌগের ব্যাখ্যার নিচে বক্সে এই যৌগটা দিয়ে তারপরে এই সংকরণের কথাটা বলা আছে। তোমরা চাই না আমি দাগানো বইয়ের ছবিও আপলোড দিয়ে দেখা দিতে পারবো যে একদম হুবহু বইয়ের ভিতর থেকে আসছে এটা, বুঝছো? একদম হুবহু বইয়ের ভিতর থেকে আসছে এটা। তাহলে অ্যান্সার কি হবে? D2sp3। এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। যারা মেডিকেলে চান্স পাইতে চাও, কেমিস্ট্রিতে নিয়ে ভয় পাও, তারা হাজারি স্যারের বইয়ের উত্তরগুলা বুঝে মুখস্থ করে ফেলো, না বুঝে না, বুঝে মুখস্থ করো, বেসিক ক্লিয়ার করে মুখস্থ করো। ওকে, আমরা তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? রঙিন যৌগ নিকেল। নিকেল রঙিন যৌগ গঠন করে। নকল ক্রমেই ফিরছে, নকল ক্রমেই ফিরছে। তোমরা এখন নকল করো সবাই, নকল ক্রমেই ফিরছে। নিকেল, নিকেল, তারপরে হচ্ছে তোমার ক্রোমিয়াম, নিকেল, ক্রোমিয়াম, আয়রন, এগুলো সব কি করে? নিকেল, ক্রোমিয়াম, আয়রন সব হচ্ছে সবুজ। এছাড়াও আরও কালার আছে, অনেক কালার, আমি জাস্ট তিনটে সবুজ বলে দিলাম। নিকেল, নিকেল, ক্রোমিয়াম, আয়রন এরা সবুজ কালার তৈরি করে। নিকেল তাহলে রঙিন যৌগ গঠন করে। নিকেল কিরকম যৌগ গঠন করে কমেন্ট করে জানাইতে হবে আমাকে। নিকেল রঙিন যৌগ গঠন করে। আসলে ব্যাখ্যা করে পড়াইতে গেলে 20টা কোশ্চেন পড়াইতে 1 ঘন্টা লাগে। আসলে অনেক ভালো ডিপলি ব্যাখ্যা করে পড়াইতে গেলে 20টা-30টা কোশ্চেন পড়াইতে 1 ঘন্টা চলে যায়। যদি আমরা 30টা কোশ্চেনে আমরা 34 মিনিট নিচ্ছি। আচ্ছা যাই হোক, তারপরে মাঝে একটু কথাবার্তা বলা লাগে। নিচের কোনটা রঙিন যৌগ? কপার ক্লোরাইড হচ্ছে রঙিন যৌগ। নিচের কোনটা রঙিন যৌগ বলো তো? কপার ক্লোরাইড রঙিন যৌগ। কিছু রঙিন যৌগের নাম, কালারফুল, কালার টালার মনে রাখো, কারণ কালার দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। নিচের কোনটা রঙিন যৌগ? সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো। একজন বলছে হৃদয় সাহা আপু, sp3, D2 এবং D2sp3 এর পার্থক্য কি? D2 হচ্ছে আগে D2 তে চলে যায়, পরে sp3 হয়। আর তোমার হচ্ছে sp3 D2 হচ্ছে পরে D2 তে যায়। এটা জটিল যৌগের ব্যাখ্যার মধ্যে আছে, সুন্দর করা। আচ্ছা ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাব আমি। নিচের কোনটির ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান? ডি অরবিটালের অস্তিত্ব আছে কিন্তু পরবর্তীতে অবস্থান্তর হইতে পারে না। পটাশিয়ামে তো ডি অরবিটাল তোমার হচ্ছে 4s এ চলে যায়, 3d তে যায় না। ক্যালসিয়ামে 4s2 হয়। আর্গনে তো তোমার হচ্ছে p6 এ চলে যায় কারণ নিষ্ক্রিয়। কিন্তু স্ক্যান্ডিনামে একটা যায় ঠিকই, পরবর্তীতে আবার যখন আমরা অবস্থান্তর ব্যাখ্যা করতে যাই তখন স্ক্যান্ডিনাম আবার কি হয়? থাকেই না, তাই না? তারপরে তো একটা তো যায়, একটা যায় না। এই কোষ ইলেকট্রন বিন্যাস করে দেখো, D1 হয়, D1। তাহলে ডি অরবিটালের অস্তিত্ব কোনটাতে আছে বলো দ্রুত? এগুলা কিচ্ছু মুখস্থ করবো না, বুঝে পড়বো। ডি অরবিটালের অস্তিত্ব কোনটাতে আছে দ্রুত আমাকে একটু জানাই দাও। ডি অরবিটালের অস্তিত্ব কোনটাতে আছে? ডি অরবিটালের অস্তিত্ব কোনটাতে আছে আমাকে একটু দ্রুত জানাই দিতে হবে। ডি অরবিটালের অস্তিত্ব কোনটাতে আছে? আচ্ছা, স্ক্যান্ডিনিয়াম। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট? কোন আয়নের আকার সবচেয়ে ছোট? ফ্লোরিন অ্যানায়ন, তারপরে হচ্ছে অক্সিজেন অ্যানায়ন, নাইট্রোজেন তোমার হচ্ছে নাইট্রোজেন 3-, এটাও অ্যানায়ন। আকার ছোট কার হয়, অ্যানায়নের না ক্যাটায়নের বলো তো? আকার ছোট কার হয় সবাই একটু দ্রুত জানাও। আকার ছোট কার হয়? ক্যাটায়নের আকার ছোট হয়। ছক, ছক কথাটা মনে রাখবা। ক্যাটায়ন, ক্যাটায়ন, ক্যাটায়ন ছ দিয়ে হচ্ছে ছোট। ক্যাটায়নের আকার ছোট। ক্যাটায়নের কি হয় বলো তো সবাই? ক্যাটায়নের আকার ছোট। দ্রুত আমাকে জানাই দাও, ক্যাটায়নের আকার ছোট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল এবং আমি ভুল করছিলাম, বুঝছো? এই জন্য এটা জীবনে আমি ভুলবো না আর। ওকে, তারপরে কোশ্চেন তোমার হচ্ছে নিচের কোনটির আকার সবচেয়ে ছোট? কোনটির আকার সবচেয়ে ছোট? দেখো ক্যাটায়নের চার্জের মান যার তোমার হচ্ছে কমে যাবে, চার্জের মান যার কমে যাবে তার আকার ছোট হয়ে যাবে। বলো তো এখানে 35 নম্বরটার অ্যান্সার কি হবে? কোনটির আকার সবচেয়ে ছোট? আচ্ছা দেখি আমরা
আমাদের ম্যাগনেসিয়াম সোডিয়াম তো তোমার 3 নম্বর অরবিটালে চলে গেছিলো তাই না, এটাও 3 নম্বর, কিন্তু বেরিলিয়াম হচ্ছে 2 নম্বরে, বেরিলিয়াম তোমার হচ্ছে 4 তাই না, 4 থেকে যদি আমি দেখি 1s2 2s2 তারপরে 1s2 হয়ে যায়, 2s দুইটা চলে গেলে তাহলে একদম 1s এ থাকে। তাহলে সবচেয়ে ছোট এই বেরিলিয়াম, সবচেয়ে ছোটকে বলো তো, সবচেয়ে ছোটকে দেখো তো, সবচেয়ে ছোটকে দ্রুত আমাকে একটু জানাইতে হবে, সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট বেরিলিয়াম 2+, কারণ সে 1s2 2s2 1s এ রয়ে গেছে, সবচেয়ে ছোট বেরিলিয়াম। তারপরে আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটি সঠিক, আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটা সঠিক আমাকে একটু জানাই দাও তো, কোন ক্রমটা সঠিক। আমাদের আকার সবচেয়ে ছোট সোডিয়ামের, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম তাই না। আমরা ক্যাটায়নের ক্ষেত্রে তোমার হচ্ছে কোনটার ক্রম ফাজানি নীতি অনুসারে এটা ব্যাখ্যা করা যায়, আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটা সঠিক আছে। আমাদের যদি ক্রম দেখাইতে হয় তাহলে এটা সঠিক, ক্রম দেখাইতে হইলে এটা সঠিক আছে, বুঝছো, ক্রম দেখাইতে হইলে এটা সঠিক, এটা ছোট। আবার একই পর্যায়ভুক্ত মৌলের ক্ষেত্রে আমরা জানি সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, ইলেকট্রন বাড়তেছে, এটা হচ্ছে বড় কোনটা যদি জিজ্ঞাসা করে, ছোট কোনটা জিজ্ঞাসা করলে অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। কিন্তু এখানে চাইছে আয়ন বা পরমাণুর আকার সম্পর্কিত কোন ক্রমটা সঠিক, সবচেয়ে বেশি যাচ্ছে এটা, অ্যান্সার এটা যাচ্ছে, যদিও কনফিউজিং, অনেক অনেক কনফিউজিং, কিন্তু অ্যান্সারটা কত হবে সবাই একটু জানিয়ে দাও তো আমাকে, অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা কোনটা হবে এটার ক্ষেত্রে, অ্যান্সারটা হবে ডি নাম্বারটা, ঘ নাম্বারটা হবে অ্যান্সার, বুঝছো। আচ্ছা, তারপরে কোশ্চেন আমি চলে যাব, তারপরে কোশ্চেনে কি আছে, দ্বিতীয় পর্যায়ের মৌলের পরমাণুর ক্ষেত্রে নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়, পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় কার, আমরা একটু দেখি। আমাদের একই পর্যায় এটা ধরলাম, আমাদের এটার জন্য আমাদের এস অরবিটালে 1s অরবিটালে আছে কয়টা, 2টা, আর হচ্ছে 2s অরবিটালে 1টা। তারপরেরটাতে আমি যদি যাই এরকম করে পর্যায়, ঠিক পর্যায় 2 নাম্বারই আছে ঠিকই, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, পর্যায়ে 2 নাম্বারই আছে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, সেই ক্ষেত্রে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ বাড়তেছে, তাই সাইড দিয়ে কি হচ্ছে, চেপে যাচ্ছে। তাহলে হিসেবে লিথিয়ামের আকার বড়, যদিও তার পারমাণবিক সংখ্যা কম কিন্তু লিথিয়ামের কি বড়, পারমাণবিক সংখ্যা কম কিন্তু লিথিয়ামের কি বড়, সবাই দ্রুত জানাও, পারমাণবিক সংখ্যা কম কিন্তু লিথিয়ামের কি বড়, পারমাণবিক সংখ্যা কম কিন্তু লিথিয়ামের কি বড়, লিথিয়ামের আকার বড়, বুঝছো, পারমাণবিক সংখ্যা কম কিন্তু লিথিয়ামের কি বড়, দ্রুত জানা দিতে হবে, পারমাণবিক সংখ্যা কম হলেও লিথিয়ামের আকার বড়, তাই ঘ হবে অ্যান্সার, তাই ঘ হবে, দুইবারই আসছে একই জিনিস। আচ্ছা, নিচের কোনটির আকার সবচেয়ে ছোট, কোনটির আকার সবচেয়ে ছোট, আকারও ছোট হচ্ছে লিথিয়ামেরই হবে, কোনটার আকার সবচেয়ে ছোট, আচ্ছা দেখো তো কোনটার আকার, আচ্ছা লিথিয়ামের হবে না, ভুল বললাম, কোনটার আকার সবচেয়ে ছোট, তাহলে আমাদের লিথিয়াম হচ্ছে, লিথিয়াম 3টা ইলেকট্রন আছে তাই না, 1s2 2s1। আচ্ছা, তারপরে কার্বন, কার্বন হচ্ছে, কার্বন ইলেকট্রন বিন্যাসে কত, 1s2, তো এদিকে 4টা থাকবে তাই না, 4টা। তারপর নাইট্রোজেনের ক্ষেত্রে হয়ে যাবে কত, নাইট্রোজেনের ক্ষেত্রে হয়ে যাবে 5টা। অক্সিজেনের ক্ষেত্রে কত হবে, অক্সিজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টা হবে, 6টা। যেহেতু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে তাই সেন্টার কর্তৃক আকর্ষণও বাড়তেছে, যেহেতু সেন্টার কর্তৃক চারিদিক থেকে আকর্ষণ বাড়তেছে, এরকম করে চাপাই ফেলতেছে, তাহলে অ্যান্সারটা অক্সিজেন হবে। অ্যান্সারটা কি হবে দ্রুত জানাও, তাহলে অ্যান্সারটা কি হবে আমাকে একটু দ্রুত জানাইতে হবে, অ্যান্সারটা কি হবে, দ্রুত জানাইতে হবে অ্যান্সারটা কি হবে। উর্পি বলছে লিথিয়াম না, উর্পি তোমার 2 নম্বর কক্ষপথে আছে কিন্তু একটা ইলেকট্রন আছে, তাই সেন্টার কর্তৃক আকর্ষণ কম, সেন্টার কর্তৃক আকর্ষণ বেড়ে যাবে, বুঝছো। অক্সিজেনের ক্ষেত্রে 2 নম্বর পর্যায়ে আছে 1s2 2s2 2p6, সরি 2p6 না 4, 2p4 যেহেতু, তাহলে এদিকে আমাদের 6টা ইলেকট্রন থাকে না, 6টা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে, তাই সেন্টার কর্তৃক এরকম করে পেঁচায় ফেলবে, বুঝছো, একদম চাপাই ফেলবে। এবার আশা করি ক্লিয়ার হইছো। তাই আকার সবচেয়ে ছোট কার, আকার সবচেয়ে ছোট কার, অক্সিজেন হবে, ওকে অক্সিজেন হবে, আমি ভুলে লিথিয়াম বলছিলাম ফার্স্টে, কিন্তু অক্সিজেন হবে, ওকে। তারপরে চলে যাব আমরা, কোনো দুটি মৌলের এ এবং বি এদের পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে RA এবং RB এবং সমযোজী ব্যাসার্ধ যদি DAB হয় তখন কোনটা সঠিক, তাহলে দুটো যোগ করে দিবা, তাহলে দুইটার মান যোগ করে দিবা, সোজা কথা একদম চোখ বুঝা দুইটার মান কি করে দিবা, দুইটার মান তুমি যোগ করে দিবা, RA + RB = DAB। কি বলছে, যথাক্রমে RAB এগুলো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ এবং তারা সমযোজী যৌগ, সমযোজী যৌগ আছে, তাহলে তোমার হচ্ছে এরকম করে যৌগ আছে, সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যায়, ব্যাসার্ধর মান যোগ করে দেওয়া লাগে। আর আমাদের এই তোমার আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রেও পাশাপাশি থাকে কিন্তু এরকম করে যায়, সেন্টার থেকে সেন্টার, তাহলে সমযোজী যেটা তোমার সেটা হচ্ছে যোগ করে দেওয়া লাগবে, সোজা কথা যোগ করে দিবা, সোজা কথা কি করে দিবা বলো তো, দুইটা জিনিসকে কি করে দিবা, যোগ করে দিবা।
আলবিন বলে বোঝে না, আকার ছোট। এখন বোঝাইতে গেলে তো আলবিন খবর হয়ে যাবে। তুমি প্রি মেডিকেল ব্যাচে যে আসতো না, ওখানে জিজ্ঞাসা করে নিবা আমাদের ক্লাস শেষে, আমি মেসেজে বলে দেবো। তারপর বলছে এ ও বি পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে এত এত, এ বি সমযোজী যৌগের বন্ধন দূরত্ব কত। তাহলে যেহেতু সমযোজী যৌগ চাইছে এবং সমযোজী কথা বলছে, তাহলে তো আমাদের যোগ করা লাগবে। আর 37 + 99 কত? 136। দেখো তো 136 আছে কিনা। আর 37 + 99 136। ছোট ছোট ম্যাথ দেখছো, ছোট ছোট হাতে কলমের ম্যাথ, এগুলো অবশ্যই আমরা পারবো। আমরা প্রায় 40 মিনিট হয়ে গেছে, তাও স্টুডেন্টরা সবাই আসছো আলহামদুলিল্লাহ। তোমাদের তো কোশ্চেন সলভ মনে মজা লাগে তাই না? আজকে 50টা করবো নাকি 100টা করবো বুঝতেছি না, তোমাদের তো ছাড়া দেওয়া উচিত। 50টা করাই মনে হয় ভালো। পর্যায় সারণীর একই পর্যায়ে বাম হতে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোনটা সঠিক? বাম হতে ডান দিকে, বাম হতে ডান দিকে, ডান দিকে ডান দিকে আয়নীকরণ শক্তি বেড়ে যাবে। বাম হতে ডান দিকে কি বেড়ে যাবে বলো তো? বাম হতে ডান দিকে আয়নীকরণ শক্তি বেড়ে যাবে একদম, কারণ পর্যায় সেম থাকবে, ইলেকট্রনের সংখ্যা বাড়বে। পর্যায় সেম থাকলে ইলেকট্রনের সংখ্যা বাড়লে সেন্টার থেকে এরকম করে আকর্ষণ বাড়ে, এরকম করে আকর্ষণ বাড়লে সাইড থেকে ইলেকট্রন টাইনা সরানো সম্ভব হয় না, বুঝছো? তাই বাম থেকে ডান দিকে গেলে কি হবে? পর্যায় সেম থাকবে, আয়নীকরণ শক্তি বাড়বে। পর্যায় সেম থাকবে, আয়নীকরণ শক্তিটা কি হবে? আয়নীকরণ শক্তিটা বাড়বে। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাব আমরা। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি, বুঝছো? আয়নীকরণ শক্তি। তারপর তৃতীয় পর্যায়ের প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমান্বয়ে বৃদ্ধি পায়? তৃতীয় পর্যায়ের কোন ধর্মটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়? ক্রমান্বয়ে গলনাঙ্ক বৃদ্ধি পায়, গলনাঙ্ক বৃদ্ধি পায়। কারণ তৃতীয় পর্যায়ের প্রথম 4টা মৌল আশেপাশে যাইতে যাইতে পরমাণুর আকার ছোট হয়, ব্যাসার্ধ কমে যায়, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পায় না। আয়নীকরণ শক্তিটাও বৃদ্ধি পায়, তবে হচ্ছে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বৃদ্ধি পায়, গলনাঙ্ক বৃদ্ধি পায়। আসলে কি হবে অ্যান্সার? তৃতীয় পর্যায়ে প্রথম 4টা মৌলের ক্ষেত্রে গলনাঙ্ক আস্তে আস্তে বাড়ে, আবার কমে যায়, মাঝখানে যায় আবার কমে যায়। দেখো সিলিকন আর হচ্ছে তোমার ফসফরাসের ক্ষেত্রে আবার কমে যায়, ঠিক আছে? তোমরা বইতে দেখলে বুঝতে পারবা। তাহলে গলনাঙ্কটা বাড়ে। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? কোনটার আয়নীকরণ শক্তি বেশি হবে? অবশ্যই নাইট্রোজেনের, কারণ নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কোন মৌল? নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কোনটা? যদি পরীক্ষা আসে কি হবে অ্যান্সার? নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় কোনটা? আমি কি আটকাই গেছি? আমার এখানে দেখো কেমন আছে, হা হয়ে আছে এরকম করে যেন একটা। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের পরে কোন মৌলটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় গ্যাসের পরে নাইট্রোজেন সবচেয়ে বেশি নিষ্ক্রিয়, কারণ তার শেষ কক্ষপথে 3p3 অবস্থায় আছে, 2p3 অবস্থায় আছে, বুঝছো? তাহলে পিতে থাকে সর্বোচ্চ 6টা, কিন্তু সে আছে অর্ধপূর্ণ অবস্থায়। অর্ধপূর্ণ অবস্থা স্থায়ী হয়, সেই ক্ষেত্রে তার আয়নীকরণ শক্তি বেশি হয়ে যাবে। সে বলে আমি না হইতে চাই কার্বনের মতো, না হইতে চাই অক্সিজেনের মতো, কারণ ওরা দুইটাই আমার মতো হইতে চায়, বুঝছো ব্যাপারটা? নাইট্রোজেনের কার্বনও বলিস যদি নাইট্রোজেনের মতো হইতে পারতাম, অক্সিজেন বলে আমরা একটা বেশি আছে তো কি দিয়াও যদি নাইট্রোজেনের মতো হইতে পারতাম, তাহলে নাইট্রোজেন কি করবে? বলে ওদের দুইজনের কারোর মতো আমি হইতে চাই না, কারণ ওরাই আমার মতো হইতে চায়, বুঝছো ব্যাপারটা? তাহলে অ্যান্সার হবে নাইট্রোজেন। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে আশা করি পারছি। কোন মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? প্রথম আয়নীকরণ শক্তি কার বেশি সবচেয়ে? এগুলোর মধ্যে প্রথম আয়নীকরণ শক্তির মান কার বেশি? মনে হয় সোডিয়ামের বেশি। সোডিয়ামের বেশি হওয়ার কথা, নাকি লিথিয়ামের বেশি বলো তো? প্রথম আয়নীকরণ শক্তির মান কোনটা বেশি আমাকে একটু জানাই দিতে হবে। প্রথম আয়নীকরণ শক্তির মান লিথিয়ামের বেশি, কারণ তার আকার সেন্টার কর্তৃক আকার ছোট। 2 তো তোমার ওরা তো 3-এ চলে গেছে, এটা 4-এ চলে গেছে, এটা 3-এ চলে গেছে, এটা তো আরো দূরে চলে গেছে, তাই না? দূরত্ব বেড়ে গেছে। সেন্টার কর্তৃক দূরত্ব বেড়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কি হয়? কমে যায়। দূরত্ব বাড়লে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, বুঝছো? আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যে যত দূরে চলে যাবে তার প্রতি আকর্ষণ তত কমে যাবে, তার থেকে কাউকে সরাই ফেলা সুবিধা হবে। ধরো তোমার হাজবেন্ড বা তোমার ভালোবাসার কেউ তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, তার মানে তারা যত পারে ফোনে ব্যস্ত রাখবা, নিজের দিকে রাখবা, বুঝছো? নাহলে তোমার আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে, অন্য কেউ টাইনা তাকে নিয়ে যেতে পারবে। কিন্তু এই যে দেখো ওদের ক্ষেত্রে, লিথিয়ামের ক্ষেত্রে কাছাকাছি আছে, সরানো অত সহজ না, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে আরেকটু দূরে চলে গেছে, একটু কমে গেছে, তাই না আকর্ষণ? বা পটাশিয়ামের ক্ষেত্রে আর 4 নম্বর কক্ষপথে আরো কমে গেছে। এরকম করে যত দূরে যাবে তত কি হবে? দূরত্ব বাড়বে, আকর্ষণ কমবে, আয়নীকরণ শক্তির মানও কমে যাবে, যে কেউ টাইনা ছুটে ফেলতে পারবে, বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না বুঝলে আর কিছু করার নাই আমার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে লিথিয়াম। আচ্ছা, তারপরে কি আয়নীকরণ শক্তির ক্রম কোনটা সঠিক? অবশ্যই আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে ইলেকট্রন সংখ্যা যার বেশি থাকবে তার, তাহলে আমাদের এটাই সঠিক। দেখো ইলেকট্রন সংখ্যা 3টা আছে, তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে না? সেন্টার কর্তৃক আকর্ষণ বেশি, ইলেকট্রন সংখ্যা 3টা আছে, তাই আয়নীকরণ শক্তি খ হবে উত্তর। কি হবে উত্তর বলো তো? আমরা কেমিস্ট্রি পড়বো মজা করে, আসলে কেমিস্ট্রি মজা করারই জিনিস, কেমিস্ট্রি মজা করে পড়ারই জিনিস। অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে দ্রুত জানাও অ্যান্সারটা কি হবে, সবাই একটু আমাকে দ্রুত জানাইতে হবে অ্যান্সারটা কি হবে, ঠিক আছে? 3 নাম্বার যেটা, এটাই হচ্ছে অ্যান্সার হবে, খ হবে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো।
আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমাদের এটাতে বলছে অ্যান্সার, কিন্তু এটা ভুল আছে অ্যান্সার, তোমরা এটা দাও অ্যান্সার, আমাদের উত্তরে ভুল আছে, তোমরা এটা দাও অ্যান্সার, উত্তরে এটা ঠিক হবে না, উত্তরে এটাই হবে অ্যান্সার, বুঝছো? এটা হবে E3 বেশি E2 তারপরে E1, E3 বেশি তারপরে E2 তারপরে E1, ঠিক আছে? আচ্ছা তারপরে কোশ্চেন আমরা যাবো কি আয়নীকরণ শক্তি, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটা সঠিক? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটা সঠিক? বেরিলিয়ামের বেশি বোরনের চাইতে, কারণ বোরনে 5টা ইলেকট্রন, বেরিলিয়ামে 4টা। আমরা নর্মালি ব্যতিক্রমের ক্ষেত্রে দেখি 1:2 2:2, যেহেতু s অরবিটাল পূর্ণ আছে তাই বোরনের চাইতে বেরিলিয়ামে ইলেকট্রন আসক্তি বেড়ে গেছে, সরি আয়নীকরণ শক্তি বেড়ে গেছে 1:2 2:2 2p1। বরঞ্চ বোরনই বলে আমি যদি বেরিলিয়ামের মতো হইতে পারতাম, তাহলে বেরিলিয়ামের পূর্ণ অবস্থা, তাহলে ওর আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু এখানে বলতেছে বোরনের বেশি, তাহলে এটা ঠিক নাই। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের 2:2 অবস্থায় আছে, আচ্ছা 2:2 বা 3:2 অবস্থায় আছে ম্যাগনেসিয়াম, বুঝছো? 3:2 অবস্থায় আছে, আর হচ্ছে 3p1 অবস্থায় আছে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, সেই ক্ষেত্রে এটা পূর্ণ অবস্থায় আছে, তাই ম্যাগনেসিয়ামের মানটা বেশি হওয়ার কথা, তাহলে এটাও ঠিক নাই। তারপর নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেনের মান বেশি হওয়ার কথা, অক্সিজেনের না, এটাও ঠিক নাই, কারণ নাইট্রোজেন হচ্ছে তোমার অর্ধপূর্ণ অবস্থায় আছে, এই জায়গায় ঠিক আছে। তাহলে আমাদের সালফারের চাইতে ফসফরাসের মান বেশি, আয়নীকরণ শক্তির মান কার বেশি বলো তো? কোনটা ঠিক আছে? দ্রুত হিসাবটা মিলাও, কোনটা ঠিক আছে দ্রুত আমাকে হিসাবটা মিলাই দিতে হবে। সবাইকে একবার লাস্ট ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও যাতে ওরা পরেও ক্লাসটা দেখতে পারে। সবাই লাস্ট ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। হ্যাঁ, তাহলে কোনটা সঠিক? আমাদের লাস্টেরটা সঠিক। কোনটা সঠিক আমাকে জানাইতে হবে, আমাদের লাস্টেরটাই সঠিক, কারণ ফসফরাস ইলেকট্রন বিন্যাস করলে অনেকটা শেষ কক্ষপথ অর্ধপূর্ণ অবস্থা থাকে, অনেকটা হচ্ছে অক্সিজেন আর সালফারের মতোই, অক্সিজেন আর নাইট্রোজেনের মতোই অবস্থা, নাইট্রোজেনের বেশি, ওরকম করে ফসফরাসেরও বেশি সালফারের চাইতে। হিসাবটা যারা বুঝতে পারতেছো তারা আসলে বুঝছো। ওকে, কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? আয়নীকরণ শক্তির মান, আকার যত বড় আয়নীকরণ শক্তির মান তত কম, আকার যত বড় আয়নীকরণ শক্তির মান তত কম, বোঝাইছিলাম না? আউট অফ সাইট আউট অফ মাইন্ড, আকার যত বড়, এটার আকার অনেক বড়, সিজিএমের আকার 5 নম্বর 6 নম্বর কক্ষপথ চলে যায়, আকার বড় আয়নীকরণ শক্তির মানও কি বলো তো? আকার বড় আয়নীকরণ শক্তির মানও কমে যায়, ঠিক আছে? তাহলে গ হবে অ্যান্সার। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটা সঠিক? বেরিলিয়াম, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কোন ক্রমটা সঠিক হতে পারে, সবচেয়ে বেশি কোনটার? আমাদের এখানে তো সবচেয়ে বেশি হওয়ার কথা নাইট্রোজেনের, আচ্ছা নাইট্রোজেনের, তারপরে কোনটার মানগুলো একটু দেখো তো। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নাইট্রোজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, এটা অ্যান্সারটা কি হবে তোমরা আমাকে একটু জানাই দাও। এটা অ্যান্সারটা নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন। তাহলে অ্যান্সারটা কি হবে? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন। তাহলে অ্যান্সার ডি হবে। নাইট্রোজেনের পরে অক্সিজেন, অক্সিজেনের মান, তারপরে হচ্ছে নাইট্রোজেন 1400 সামথিং, অক্সিজেন 1300 সামথিং, আর বেরিলিয়ামের হচ্ছে 899 এরকম টাইপের কিছু, বোরনের 800, দেখো বইতে আছে মানগুলা। তাহলে অ্যান্সারটা ডি হবে। তোমাদের একদম বইয়ের ভিতর থেকে কোশ্চেন করা হয়, অ্যান্সারটা ডি হবে, বুঝছো? অ্যান্সারটা ডি হবে 49 নাম্বার। এবার 50 নাম্বার চলে যাব, চাইলে আরও করাইতে পারতাম, কিন্তু আমাদের সবাই নামাজ পড়তে চলে যাও, ঠিক আছে? এখন মেয়েরা যারা বসেছিল তার নামাজে যাও। কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? সর্বনিম্ন ক্যালসিয়াম বলে কি ভাই আমার কোনো ইলেকট্রন আসক্তি নাই, আমি মানুষের দিতে চাই 2টা, আমি আরও কার কাছ থেকে কী নিব, বুঝছো? সৌদি আরবে নাকি এরকম হয়, সৌদি আরবে নাকি মানুষ জাকাত ফেতরা টাকা নিয়ে বসে থাকে, আর তারপরে বলে যে আমি তোমার হচ্ছে জাকাত নিব না, আমি বরঞ্চ দিব, এরকম অবস্থা হয়ে গেছে। দেখো আমাদের ক্যালসিয়ামের এমনি 2টা বেশি, বলে কি আমি দিয়ে রিলিজ হইতে চাই। তুমি আবার ভাইবো না তুমি জাকাত দিতে পারতেছো বলে তুমি অনেক রিস্ক অনেক ভাব নিও না, কারণ তুমি জাকাত দিতে পারতেছো, তোমার কাছে মানুষ পায়। আসলে যারা জাকাত নিতে আসে তারা হচ্ছে তোমার কাছে জাকাত পায়, তার অধিকার, তুমি তার হুজুর হুজুর করে রিসিভ করবা, তাড়াতাড়ি রিসিভ করে সম্মানের সাথে বসায়া তারপরে তার টাকা তারা বুঝাই দিবা, বুঝছো? ওরা দেওয়ার জন্য বসে থাকে, এরকম দেখো দেওয়ার জন্য বসে আছে, আর ওরা রিচ, কিন্তু তারপরে মানুষ এটা নিতে চায়, ওদের মতো হইবা না, বুঝছো? দেখো ফ্লোরিন আছে 7টা আছে, বলে আরেকটা নিব। এটা কি এইচএসসি মেডিকেল 22? আচ্ছা কি কোশ্চেন কী করছে আমি বুঝি নাই, হ্যাঁ কোশ্চেনটা কী করছে আমি বুঝি নাই। তাহলে অ্যান্সারটা ক্যালসিয়াম। ক্যালসিয়াম কারো কাছ থেকে নিতে চায় না, ও দিতেই চায় বরঞ্চ, বুঝছো? ও দিতে চায় আর ওরা হচ্ছে নিতে চায়, তাহলে ওর ইলেকট্রন আসক্তি নাই, বরঞ্চ দানের ইচ্ছা আছে। আমরা 50-এ ছাইড়া দিলাম আজকে, বুঝছো? 50-এর বেশি করাইলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। 50টা কোশ্চেন দিয়ে দেবো, আমি যদিও 75 করাইতে চাইছিলাম। 50 মিনিট ক্লাস হয়েছে না? বাহ, 50 একদম কাটায় 1 মিনিটে একটা কোশ্চেন সলভ করছি, এটা অনেক কিছু সলভ করেছি, ব্যাখ্যা দিছি। তাহলে তুমি হিসাব করো পরীক্ষার হলে তুমি 25 মিনিটে 50টা দাগাইতে পারতা, বুঝছো? তুমি দাগাইবা, আর আমি মুখে বলছি, ব্যাখ্যা দিছি, অনেক কাহিনী গেছে কিন্তু। ওকে ঠিক আছে। হ্যাঁ একজন বলছে এটা তাদের হক, অবশ্যই হক, এবং তুমি ভাববা তুমি তাদের কাছে পাও না, তোমার কাছে সে পাও না। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। কালকে এই টাইমে আমরা ক্লাস করাবো, সবাই নামাজ পড়ো। আমি যদিও সব তাল মিলাতে পারতেছি না, তারপর তোমাদেরও বলতেছি তোমরা সবাই রোজার মধ্যে নামাজ রোজা বেশি বেশি করো, তাহলে দেখবা অনেকেই বলতেছে আপু রোজা রাখতে পারি, রোজা রাখার জন্য পড়তে পারতেছি না। আমি বলছি রোজা রাখো, পড়তে হবে না, বুঝছো? রোজা রাখো, পড়তে হবে না। যদি পড়তে না পারো রোজা রাখার কারণে, তাও তুমি রোজা রাখো। রোজা আসবে 1 বছরে একবার, আর তোমার হচ্ছে
পড়াশোনা সারা বছরই করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।